প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 18। আকাশে তুকা তুকা মেঘ জমেছে। থেকে থেকে সেই মেঘ ডেকে উঠছে একটু পরপর। বৃষ্টি আসার তুড়জোড় চলছে ভালোভাবে। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের পর্দা বাতাসের তুপে আঁকাবাঁকা হয়ে নিজ বনে দোল খাচ্ছে। ঝিরঝিরি বৃষ্টি নীল দিগন্তে পড়তেই ঠান্ডা আবহাওয়া এসে প্রবেশ করলো নাসির মঞ্জিলে। বিদ্যুৎ সংযোগ ছুটল তখনই। শীতল গা হিম বাতাস এসে প্রবেশ করলো তাই গ্লাস হয়ে ফরফর করে। সেই বাতাসের সাথে নাসির সাহেব শীতল দৃষ্টি এসে পড়ল নুসরাতের উপর। নুসরাত নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলে উঠল তৎক্ষণাৎ। নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে আসেন নাক ফুলিয়ে। গর্জে উঠে বললেন, সব দোষ তোমার। নুসরাত নিজেও গর্জে উঠল। রাগের বহিঃপ্রকাশ ঘটল তাৎক্ষণিক। নিজেও চিৎকার করে বলে, সব দোষ আপনার আব্বা। নাসির সাহেব নুসরাতকে শুধরে দিয়ে বললেন, না, সব দোষ তোমার। জি না আব্বা, সব দোষ আপনার। আপনি আগে দেখলেন না কেন? নাসির সাহেব নিজের মুখের গাম হাত দিয়ে মুছে নিলেন। নুসরাতকে বললেন, আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখতে পারোনি চুরটা আসলে কে? নুসরাত দ্বিগুণ জুড়ে চিৎকার দিয়ে উঠে শক্ত কণ্ঠে বলল, আপনি দেখলেন না কেন যে চুরটা আপনার শ্রদ্ধে বড় ভাই? আমাকে দোষ দিচ্ছেন কেন এখন আপনি? আব্বা মেনে নিন, সব দোষ আপনার। নাসির সাহেব মানলেন না, নুসরাতকে দোষারোপ করে বলে উঠলেন, বললেই হলো, সব দোষ তোমার। আমি তো চুর বলিনি, তুমি আগে বলেছো চুর। আব্বা, আমি চুরকে আগে দেখিনি, আপনি আগে দেখাচ্ছেন। নুসরাত, অস্বীকার করো না, তুমি কি মিথ্যাবাদী? এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, দোষ আমার তোমার আর চাপাচ্ছ আমার উপর। তুমি আগে দেখাছিলাম। আমি তো আরও মানবতা দেখে কিছু টাকা দিতে চাইছিলাম, কিন্তু তুমি চুর বলে লাঠি নিয়ে বের হয়ে গেলে বড় ভাইকে মারতে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে বলে উঠল, আব্বা, কি মিথ্যাবাদী আপনি? নিজের নিষ্পাপ বুলাবালা নাদান বাচ্চাকে ফাঁসিয়ে দিতে আপনার লজ্জা করলো না? অত বড় আরোপ নিয়ে কীভাবে বেঁচে থাকবো? একদম আরাম করে বেঁচে থাকবো সারা জীবন। আপনি মানতে বাধ্য আব্বা, সব আপনার কারণে হয়েছে। নাসির সাহেব নুসরাতের মুখ জামটা দিয়ে অস্বীকার করলেন তিনি এরকম কিছুই করেননি। এতে তার কোনো দোষই নেই। নুসরাত নিজেও বুকে আড়াআড়ি হাত বেঁধে মুখ ফিরিয়ে রাখলো। শরীরের প্রতিটি শিরা উপশিরা সোজা করে টান টান হয়ে দাঁড়িয়ে রইল নিজেকে সত্য প্রমাণ করার জন্য। সময় কাটলো দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে। পা ব্যথা শুরু হলো। আলগুসেম দুজনকে পাত্তা না দিয়ে গিয়ে বসে পড়লো সোফায়। নুসরাত পায়ের উপর পা তুলে বসতে বসতে পকেট থেকে নিজের সাদা ফ্রেমের চশমা বের করলো। চোখে লাগিয়ে বাম নিয়ে সোজাসুজি বসে রইল। নাসির সাহেব নিজেও এরকম করলেন। মোমো আর আহান আগমন ঘটল তখন দোতলা থেকে। দূর হতে বাপ মেয়ের অদ্ভুত কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করলো দুজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে ব্রু বাক্কিয়ে চলে গেল কিচেনের দিকে। নাজমিন বেগম সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিসফিসিয়ে ডেকে উঠল, মেজো আম্মু, দেখে যাও। মেজো আব্বু আর আপু মিলে ড্রয়িং রুমে কি একটা নাটক জুড়ে দিয়েছে। নাজমিন বেগম পাত্তা দিলেন না। নিজের কাজে একান্ত ব্যস্ত হয়ে বিনা উদ্যোগে আওড়ালেন, বাপ মেয়ের যা ইচ্ছে করুক, তোরা দুজন শুধু দূরে থাক, আর কিছু করিস না, এই উপকারটা কর আমাকে। আহান নাজমিন বেগমের কাজ জড়িয়ে দিল। মোমো নিজে অন্য পাশে জুড়িয়ে নিল নাজমিন বেগমের। দুজন সতর্ক সহিত চুকাচুকি করে নিল। মোমো বলে উঠল, মেজমামনি, কিছু একটা গন্ডগোল আছে। নুসরাত আর মেজো মামা মিলে নির্ঘাত কোনো কিছু করেছেন, না হলে নুসরাত এভাবে চুপ করে বসে থাকার মানুষটা। নাজমিন বেগম সিংকে বাটির স্তূপ রাখলেন। হাত ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। তোয়ালি হাতে নিয়ে অবশিষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমের দিকে। মোমো আর আহানও পিছু পিছু যেতে শুরু করলো। নাজমিন বেগম স্বামীর সামনে সোফায় বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নাসির সাহেব আর নুসরাত সরু দৃষ্টি একসাথে এসে পড়ল নাজমিন বেগমের উপর। নাজমিন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাসির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর দিকে গোলাটি চুকেছে আড়ষ্ট গলায় আওড়ান, বড় ভাইকে ছুড় ভেবে নুসরাত লাঠি পেটা করেছে। নাজমিন বেগম মুখ চেপে ধরলেন। মোমো আর আহান আতঙ্কে দুজনের মুখ ছোঁয়াছুঁয়ি করলো। নুসরাত পেছন থেকে শঙ্কিত গলায় আটকে উঠে বলে ডেকে উঠল, নুসরাত। নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করতেই নুসরাত দুপাশে মাথা নাড়ালো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে জটপট বলল, আম্মা, আব্বার সব দোষ এখন আমার উপর চাপাচ্ছেন। উনি আগে শ্রদ্ধেয় আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে দেখাচ্ছেন, আমাকে বলছেন ওই দেখ চুর। আর আরেকটা কথাও, আমি আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে অত্যাচার করেনি, সব কিছু করেছেন আব্বা। নাসির সাহেব নুসরাতকে দিকে চোখ গুলগুল করে তাকে বললেন, কি মৃত্যুক তুমি আম্মা? আমি কখনো আগে বললাম চুর? তুমি নিজেই বলেছো, আর এখন তোমার নিজের বাপের উপর দোষ চাপাচ্ছ। নুসরাত চশমা নাকের ডেগায় তুলে নিল। নাতের তালুতে নাক ডলে বলে উঠল, আব্বা, আমি কিন্তু রেগে যাচ্ছি, সত্যি করে বলে দেন সব দোষ আপনার। না হলে? নাসির সাহেব সত্যি কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে কি? না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দেবো। আব্বা, সাবধান, নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি শিশু নির্দোষ। নাসির সাহেব বিস্ময়ে কুটির থেকে চোখ বের হয়ে আসলো। নুসরাতকে কিছু বলতে দিবেন, সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত নাজমিন বেগম আর ইসরাতের পানে চেয়ে নাসির সাহেবের দিকে ইশারা করে বলে উঠল, বিশ্বাস হলো তো আব্বার সব দোষ? আব্বা এমনি এমনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন? হ্যাঁ। শরৎ মেঘলা আকাশ, কোনো কোনো মেঘের আবাসে অন্ধকার, নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছাদন। মেঘেরা ডানা মেলে খেলা করছে আকাশে।
বড় বড় সাদা মেঘের বেলা গর্জন করছে কিছুক্ষণ পরপর, বিদ্যুৎ চমকানো বেড়েছে অনেক বেশি। নীলম্বরে সাদা মেঘ বৃষ্টি হয়ে নেমে আসলো পৃথিবীতে। উত্তাল পাত্তাল বাচ্চাটা ঢেউ এসে শুয়ে গেল প্রকৃতির নৈসর্গিককে। পানির সংস্পর্শে এসে এতদিন জিমিয়ে পড়া পৃথিবী সতেজ হলো। সবুজ নির্মলতা এসে শুয়ে গেল পৃথিবী। সাদা পর্দার দুলনীয়মান মৃত্যু শুরু হলো। সেদিকে মনোযোগ সহকারে চোখ রেখে হাতের কফি মগে চুমুক দিল আরশ। চোখে সাদা ফ্রেমের চশমা বেদ করে কালো মণিগুলো অদূরে নিবিষ্ট। হাতের কাছে থাকা ফোন অনীহা সহিত হাতে তুলে নেয়। চোখ সামনে স্থির রেখে কফির মগে আবার চুমুক দেয়। গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনের সাদা খোলা শার্টের বোতামগুলোর দিকে তাকায়। বুকের বাঁ পাশে বাঁধা ব্যান্ডেজদের দিকে সূক্ষ্ম চোখ বুলিয়ে বিশাল দেহি পুরুষটা আলতো হাতে জায়গাটা স্পর্শ করলো সে। টুটের কোণে ফুটে উঠে মৃদু হাসির ফোয়ারা। পুরুষালী ক্লিন শেপ গালের দৃষ্টি হয় গর্তের। সেটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পায়। নিজের মুলেট কাট দেওয়া চুলে হাত বুলায়। কপালের কাছে ছোটো ছোটো পড়ে থাকা চুলগুলো ঠেলে দেয় পেছনে। হাত ছড়িয়ে নিতেই তা আবারও এসে নিজের জায়গা দখল করে নেয়। আরশ নিজের কাঁধের কাছে আঁচড় কাটে। গাড়ির কাছে পড়ে থাকা চুলগুলো আলতো হাত বুলায়। কিছু একটা মনে করে হাসে। কানের মধ্যে থাকা ইয়ারপড ডিপ ডিপ করে উঠতেই কানের আশেপাশে আঙ্গুল দিয়ে হাত চালালো। নিজের গম্ভীরত্ব বজায় রেখে নেটের গলায় শুধায়, অপাসের অবস্থা কি ইরহাম? ইরহাম কাঁদো কাঁদো স্বরে বলে উঠে, ফিসফিস করে বলে, ভাই আরেকবার ভেবে দেখা যায় না? জীবন মরণের প্রশ্ন, আজ তো গিলে নিবে আমার। আরশ বিরক্তিতে কপাল কুচকে ফেলে। নিজের হাতে থাকা কফির মগ রেখে দেয় নাইট স্ট্যান্ডে। উঠে দাঁড়িয়ে সামনের বড় বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কোনো বাবা বিড়বির প্রয়োজন নাই, মিসেস ইডিয়টকে তো একটু জ্বালানোই যায়। ইরহাম বিছানায় পড়ে ঘোরাঘুরি খায়। এই দুই জামাই বউয়ের পাল্লা পরে তার না আবার জীবন হারাতে হয়। মিনমিন করে মিনতি করে বলে উঠে, ভাই এই বাইক ওই শখে ওর শখের। বাইকে আগুন লাগালে আপনার খতনার বউ আমার পেছনে আগুন লাগিয়ে দিবে। আরশ প্রখর নিঃশ্বাস ফেলে। বিরক্ত হয় ইরহামের এত কথা। দাদার দাঁত চেপে চোয়াল শক্ত করে নেয়। মিলিয়ে ডাকে ইরহামের নাম। অতঃপর কণ্ঠস্বর খাদে নামিয়ে শিথিল কণ্ঠে হুঁশিয়ারি দেয়, তুই যদি আমার কাজ না করিস তাহলে আমি নিজ দায়িত্বে তোর পেছনে আগুন লাগিয়ে দেব। গট ইট? জি ভাই। আরও সেটি বারান্দার রেলিংয়ের উপর হাত চেপে ধরে ঝুঁকে দাঁড়ায়। বাসার নিচে বিলাসবহুল পুলের দিকে চোখ রেখা সন্দেহ স্বরে জানতে চায়, আমি যা বলছি তুই করতে পারবি নাকি অন্য ব্যবস্থা করব? ইরহাম কপাল নিজের হাত দিয়ে দুটো থাপ্পড় দেয়। নিজের হতবাগা কপাল দেখে নিজেরই বিরক্ত লাগছে। মিনমিন করে উত্তর দিতে যাবে তার আগেই আরশ দাঁতে দাঁত চেপে বলে, ইরহাম নড়েচড়ে বসে গভীর শ্বাস টেনে নিজের ভিতর নিয়ে নেয়। অত্যন্ত দুঃখী আওয়াজে নিজের অবহেরকতা লুকিয়ে বলে ওঠে, জি ভাই। আরশ রাগী কণ্ঠে শুধায়, জি ভাই কি? আমি এটা শুনতে চাইছি। ইরহাম ইতস্ত কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইছি ভাই, বিকেলের ভেতর সব ব্যবস্থা হয়ে যাবে। আরশ কাঠখট্ট গলায় বলে, ওই বাচাল মহিলাকে 4টার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস না হলে। ইরহাম তাড়াহুড়ো করে বলে, জানি ভাই জানি, আমি উপস্থিত হয়ে যাব ঠিক টাইমে। এভাবে দমকা দাও কেন? আরশ কথা না বলে ইরহামের মুখের উপর ফোন দেখা দেয়। ফোন ডিন মেরে বেতের সোফার উপর রেখে প্রলুব্ধ শ্বাস ফেলল। আরশের শান্তিতে বাটা দিতে হেলো দিলে আগমন ঘটল মাহাদির। আরশের খোলা বুকের দিকে তাকিয়ে হে হে করে হেসে উঠল, শুধুমাত্র আলসকে জ্বালানোর জন্য। ব্যঙ্গাত্মক হাসতে হাসতে লুটিয়ে পড়ল বেতের সোফার উপর। পুরুষারি 12 ওজনের শরীর বেতের সোফাটা পড়তেই শব্দ করে নিজের জায়গা থেকে সরে গেল তা। মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল। তর্জনীর আঙ্গুল তুলে ঘুরাতে ঘুরাতে বলে উঠল, ও আমার দায়িত্ব, বুঝেছিস? ওর বেশি কিছু না। বেশি কথা বললে একদম জানে মেরে ফেলবো তোকে। তোর দায়িত্ব অবস্থা কি? বেচারি বুঝল না কোন হিংস্র নেকড়ের গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। ওয়াহ, তোর বউয়ের সাহস আছে বলতে হবে। আরশ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে চুঙ্গাম বের করে তা আলগোসে মুখে ঢুকিয়ে নিল। মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করল, কিন্তু মাহাদি আরশের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টা করতে উদ্যত হতেই আরশ শিকারী নয়ন তার দিকে নিক্ষেপ করল। মাহাদি ভয় পাওয়ার মতন 2 হাত সামনে এনে বলে উঠল, প্লিজ ভাই, এরকম করে তাকাস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর এই খবিসের মতো চাহনি আমার পিওর ভার্জিনিটির রফা দফা করে ফেলবে। নজর ঠিক কর শালা লুচ্চা পুলা। আরশ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত আড়াআড়ি বেঁধে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোটো নাদান বাচ্চাটাকে চোখ দিয়েই প্রেগনেন্ট বানিয়ে ফেলবে। আরশ কথা বলল না, চোখ স্থির রেখে চুপচাপ সে মাহাদির সামনে বসলো, পায়ের উপর পা তুলে গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি। মাহাদি হাসতে হাসতে বলল, তোর বউয়ের দিকে তুই তাকাবি, তাকেই বা কী করবে? না তাকেই তো বেচারিকে চোখ দিয়েই তুই ইফটিজিং করে ফেলিস। আরশ এবার রাগী কণ্ঠে ডেকে উঠল, মাহাদি। মাহাদি জি জি করে উঠল। আরশ কটমট করে বলল,
আমার হাতে মার খাতে চাস? মাহাদি নিজের দুখাত জাগালো, নিষ্প্রভ চোখে চেয়ে আওড়ালো। তোর মতো মশার হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আরস মিলিয়ে বলল, তাহলে মুখ বন্ধ রাখ। আরস মাহাদি শ্রাগ করলো, টুট চিপে একটু হাসলো, একটুক্ষণ চুপ থাকলে আবারও নতুন উদ্যোগে আরসকে জ্বালানোর জন্য বলে উঠে, আমি ছোটো মানুষের মুখ বন্ধ করে নিব। এই যে জিপার টানলাম মুখে, তার আগে একটা কথা বল। আরস কপাল কুঞ্চিত করে ইশারা করলো জিজ্ঞেস করার জন্য। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমি কথা বলতেই তোর যত সমস্যা? তোর বউ তো পুরোদিন বেচালদের মতো পেপে করে কথা বলে, মুখ এক মুহূর্তের জন্য বন্ধ করে না। মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনা। যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজেও উপরে উপরে ভাব নিলেও ভেতরে হাক করে দিলিসর কথা। তোর বউয়ের বেলা তাহলে ভিন্ন পন্থা কেন? আরস নির্বিকার চিত্তে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া কোলের উপর রেখে মটমট করে শব্দ করল, গম্ভীর গলায় বলল, তুই আমার বউ না। মাহাদি ব্যতীত নয়নে তাকায় আরসের দিকে, দুঃখ পাওয়ার বান করে হাত দিয়ে ডেকে নেয় নিজের চোখ। মিনমিন করে বলো, হে হে ও বউ। বউ গুলি করে মেরে ফেললেও মিষ্টি, আর আমি কিছু বললেই তা থিতাম। আরস গম্ভীর গলায় হাসলো, নিজস্বতা বজায় রেখে রাশিবাড়ি গলায় আওড়ায়, তা তুই ঠিকই বলেছিস। মাহাদি তোরা করে আরসের চোখে দৃষ্টি নিক্ষেপ করে তীক্ষ্ণ চোখে আরসের উপর নিচে বুলিয়ে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করলো, নুসরাত যখন তোকে গুলি করছিল তোর তো কাছে মিষ্টি লাগছিল, মরার বই হয়নি? আরস দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো, উপর নিচ মাথা নাড়িয়ে মাহাদির কথা সায় জানালো। মাহাদি শোনার মতো করে বলল, মেয়েটার সব কিছুতেই মিষ্টিটা বাপ আছে। মাহাদি সুযোগের সদ্ব্যবহার করে জিজ্ঞেস করলো, সর্দির মধ্যেও? আরস অন্যমনস্ক থাকায় খেয়াল করলো না মাহাদির প্রশ্ন, উপর নিচ মাথা নাড়িয়ে রাশবাড়ি আওয়াজে বলল, মাহাদি নিজের হাসি কোনো মতে আটকে রেখে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? গুরুগম্ভীর পুরুষালী পুরুষরে আরসের প্রশ্নের উত্তর এলো, মাহাদি বেতার সোফা থেকে মাটিতে পড়ে গেল, চোখ গুলগুল করে চেয়ে আরসের উদ্দেশ্য বলল, কি খাসটা তুই? ওয়াক, বউয়ের সর্দি খেয়ে নিয়েছিস? আরস রাগ করল, নিজের জায়গায় বসে থেকে নিরুত্তর সহিত স্বীকারোক্তি দিল। মাহাদির প্রশ্নে তার বাবা বেগ হলো না, যা বলার বলুক। আরস মাহাদির বকবকানিতে কান দিল না। নিজম দুপুরে আবারও বেতা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হেলাল সাহেব। ঝিরঝিরে বৃষ্টি পড়ায় কপালের উপর সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে বেজা চুল স্পর্শ করতে গেলেন, তখনই কাঁধে আরেক হাত চেপে আর্তনাদ করে উঠলেন। চুপ খিচে নিয়ে নিজের পিঠ দেওয়ালে টেকে দাঁড়ালেন বরের আশায়। কিচেন থেকে দুবদা পায়ে কারোর এগিয়ে আসার শব্দে পুরুষালী শরীরটা দেওয়ালের বিরুদ্ধে নিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ালেন। বোঝার উপর নেই মেরুদণ্ডের হাতের বেটার মধ্যে বয়স্ক লোকটা প্রায় ভঙ্গুর। সূর্য হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিনে ব্যথা অনুভব হলো। তাতে দাঁত চেপে নাসির সাহেবকে মনে মনে গালি দিলেন, অসভ্য খবিস, নিজের বাইককে অত্যাচার করে, গাদা এক একটা। লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক দেখে ব্রু কুচকালেন। কি এমন হলো তার গুণধর স্বামী, যিনি সবসময় সবাইকে চিন্তা প্রদান করে, আজ তার মুখে চিন্তা? বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট। কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নিবেন, কথা কাটে দিলেন হেলাল সাহেব। আদেশ দিয়ে বললেন, গরম পানি নিয়ে এসো, কোমরে ব্যথা করছে। নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন। কোমরে হাড্ডি মটমট শব্দ করে হলো। এক্ষুনি তা ব্যঙ্গে হাতে চলে আসবে হেলাল সাহেবের, তেমন কিছুই হলো না। তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন বিছনায়, তবুও হাড্ডি হাতে আসলো না। শীতকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথায় ওড়না টেনে রুমের ভেতর প্রবেশ করলেন। গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে। ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য? কোথায় আমার সেই সুন্দরী সতীন? হেলাল সাহেব স্ত্রীর ব্যঙ্গাত্মক গলায় বলা কথা শুনে হাসলেন গা দুলিয়ে। হাসতে গিয়ে ঠিকভাবে গা দুলাতে পারলেন না, পিঠের ব্যথা। চোখ খিচিয়ে নিয়ে বললেন, এক শাকচুন্নি মহিলাকে সামলাতে পারছি না, আবার নিয়ে আসবো আরেক শাকচুন্নি? এটা বাবাই তো আমার নিকট বিলাসিতা। লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন। হঠাৎ ব্যথা পাওয়ার স্থানে জুড়ে হাতের চাপ পড়তেই না চাইতো আর্তনাদ বের হয়ে আসলো হেলাল সাহেবের মুখ থেকে। লিপি বেগম টুট টেনে হাসলেন। আবারও একই জায়গায় চাপড় মেরে স্ত্রীর দৃষ্টি স্বামীর পানে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, তা নায়ক সেজে বের হয়ে গেলেন আর দেখে ফিরে আসলেন চুর সেজে? ব্যাপার কি? হেলাল সাহেব খেক করে উঠলেন। স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাইনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, কোন সাহসে তুমি আমাকে চুর বললে লিপি? লিপি বেগম সে কথার উত্তর দিলেন না। বুঝালেন, এই বিষয়ে কথা বলতে গেলে পানি বেশি গড়বে, তাই বুদ্ধিমানের মতো আলগুসে কথা কাটিয়ে দেওয়ার তার কাছে ভালো মনে হলো। তখনই স্বামীকে জ্বালানোর চিন্তা রইল মাথায় অটল। তাই ব্যগ্রতা নিয়ে বলে উঠলেন, সতীন নিয়ে আসতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মা দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম, আর এখন দেখি আপনাকে মানুষ উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়েছে। হেলাল সাহেব নিজের শরীরে বাপ দিতে দিতে নড়েচড়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়লেন। তিক্ততা পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, মানুষ আমাকে উত্তম মাধ্যম দিবে কেন? আমি মানুষকে কোন বাড়াতে চাই ফেলেছি? আমি সেটা বলতে চাইছি না। তাহলে তুমি এক্সাক্ট কি বলতে চাইছো লিপি? আমি মনে করছিলাম আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক গা খেয়ে এসেছেন।
মহিলা মানুষকে উত্তক্ত করার দায়। কথা শেষ করে টুট চেপে হেসে উঠলেন লিপি বেগম। হেলাল সাহেব তড়াক করে পাশ ফিরে তাকালেন স্ত্রীর দিকে। আওয়াজ শক্ততা এনে বললেন, অনেক বেশি মিস করছো মনে হচ্ছে তোমার সতীনকে। লিপি বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন, জি। হেলাল সাহেব মন বুড়ানো হাসলেন। মাথা নিচে এক হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে মুখ দিয়ে বেতাতুর শব্দ বের করলেন। গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে যাও তোমার সতীনের কাছে। তোমার সতীনের শেওড়া গাছে রেখে এসেছি, আর বলছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে, একটু অপেক্ষা করতে। কিছুক্ষণের মধ্যেই সে তার কাছে পৌঁছে যাবে। এখন যাও তোমার সতীনের কাছে। শেওড়া গাছের মুখ ডালে বসে তোমাকে মিস করছে তোমার সতীন। লিপি বেগম ক্ষুদ্র চোখে স্বামীর দিকে তাকালেন। রূঢ় আওয়াজে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে পেতনি বললেন? হেলাল সাহেব অস্বীকার করলেন। টুলটে না বুঝার মতো করে বললেন, পেতনি বলিনি, শুধু শেওড়া গাছের শাকচুন্নি বলেছি। তুমি নিজেই নিজেকে পেতনি বলছো, আমার কি দোষ এতে? তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি, আমি আর কি বলবো? লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায় চোখ ছোটো ছোটো করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন শুনলেন স্বামীর উদ্দেশ্যে। আমি শাকচুন্নি পেতনি তার বলতে? হেলাল সাহেব কথা শেষ করতেই আরাম করে চোখ বন্ধ করে দিলেন। আর একটা কথা বলার ইচ্ছে পোষণ করলেন না। এবার একটু শান্তি লাগছে তাকে জ্বালাতে এসছে লিপি। এবার লিপি বুঝবে কত দানে কত চাল।